ছি 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 ছি। কি যে বলেন স্যার, আমার কাছে এখন টাকা মাটি, মাটি টাকা দুয়েই সমান। তাই বলছিলাম, আপনি যদি আমায় দুমুঠো মাটি, সরি, 2 কাঠা মাটি, আই মিন 2 বিঘা জমির যদি টাউনের বুকে ব্যবস্থা করে দেন তো কতদিন আর থানার কোয়ার্টারে থাকবো স্যার? একটা বাড়িটাই তো বানাতে হবে নাকি? মিস্টার রায়, তবে ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল লুট করেছে তার গোষ্ঠী শুদ্ধকে এখানে আমি তুলে আনব। এবার বলুন, কে আপনার চাল ছিনতাই করেছে? শক্তিমান। কি হলো? আরে আপনি যে মাটিতে বসে পড়লেন। আগে ভয়ে স্যার, ভয়ে। একজন পুলিশ অফিসার হয়ে এ কথা বলতে আপনার লজ্জা করছে না? আরে দূর মশাই, আমি কি সেরকম পুলিশ নাকি? আমি ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ খেয়ে পেট মোটা ঘুষখোর পুলিশ। আমরা হলাম জনগণের উপর হাম্মে দম্মে আর অ্যাকশনের সময় টেবিলের তলায় ফাইল আড়াল দিয়ে মাথা বাঁচানো পুলিশ। মিস্টার রায়, শক্তিমানের কথা আর কি বলবো স্যার? যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে সেখানে শক্তিমান উদয় হয়ে জুলুমকারীকে বেধড়ক পেটাচ্ছে। কত গুন্ডা বদমাস, এমনকি আপনার মতো 2 নম্বরের রাজনৈতিক নেতা, এমনকি পুলিশকেও হাসপাতালে পাঠিয়েছে, তার কোনো হিসাব নেই স্যার। শক্তিমান বোধহয় এবার আপনাকে টার্গেট করেছে স্যার, আমার উপর। আর আমি আপনার 2 নম্বরই কারবারের সঙ্গী হিসাবে জানতে পেরে শক্তিমান হয়তো আমাকেও ছাড়বে না। আমি বাড়ি যাবো স্যার। আরে কি মুশকিল! আরে আপনি কাঁদছেন কেন? রাস্তায় ঘুরে শক্তিমান আমাকে পেয়ে যায়। কাউকে আমার বডিগার্ড করে সঙ্গে পাঠায় না স্যার। আমি বাড়ি যাবো স্যার, বাড়ি যাবো। এই জন্য সবাই বোধহয় আপনাকে হিচড়ে অফিসার বলে। হিজড়া তো আপনারা বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা স্বার্থে ঢোল বাজাতে আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দেন, আর আমরা সেই ঢোলের তালে পা মিলিয়ে টাকার তালি বাজিয়ে বলছি কি হলো গো, কি হলো? আর এই সব জনগণ বলছে বাস গেল গো, বাস। বাড়ি যাবো স্যার, বাড়ি যাবো। সরকার কালিয়া, ওই মিস্টার রায়কে ওর বাসা পর্যন্ত এগিয়ে দিয়া। থ্যাংক ইউ স্যার। আমি বাড়ি যাবো স্যার। খাবো না, খাবো না, খাবো না। আজ আমি কোনো খাবার মুখে তুলবো না। ও মা, আর আমি যে তোর জন্য হাত পুড়িয়ে এত কিছু রান্না করলাম, এত কিছু রান্না মানে? আর বলিস না রে বোন, সে কেলাহি ব্যাপার। 7 রকমের তরকারি, পায়েস, পোলাও আর চিংড়ি মাছের মালাইকারির সাথে খাসি মাংসের ঝোল। ছোটা, আর এইসব বাজার করতেই তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর তারপরেও যদি ও বলে আমি মুখে কিছু তুলবো না, তাহলে মনে কত কষ্ট হয় বলো তো? আমার কষ্ট পায় কোনো লাভ নেই বৌদি। ও খাক আর না খাক, আমরাও তো আছি নাকি? এই তুমি কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সেই কিছু খাবে না, অথচ তোমরা জন্মদিনটা তো উপলক্ষ বৌদি। আসলে এই অজুহাতে আমরা একটু চাপ্পজা সরে খাওয়ার সুযোগ পাবো। ছোটা, জন্মদিনটা তো উপলক্ষ বৌদি, আমরা চাপ্পজা করে খাওয়ার সুযোগ পাবো কেমন? ছোটা, তুই তো জানিস সোনালি, আমাদের বৌদির হাতের রান্না 5 স্টার হোটেলে খাবার কো হার মানো। আর তাই না মানিস, চ একটু চেখে দেখবি। ছোটা, আমি তো বলেছি আজ আমি কিচ্ছু খাবো না। তাহলে আর কি করা যাবে? ওগুলো না হয় আমরাই খাবো। তোমার এক দিন না খেলে এমন কিছু তোর ক্ষতি হবে না। কিছু ক্ষতি হবে না মানে? খিদেই আমার পেটে জ্বালা ধরছে, তবু কিন্তু আমি কিচ্ছু খাবো না। ও মা, সে কি কথা? প্রচন্ড খিদে, তোর পেট জ্বলে যাচ্ছে, অথচ বলছিস কিছু খাবি না? কিন্তু কেন? রাগে রাগে, আজ আমি প্রচন্ড রাগ করেছি। শিবন, এমন করতে নেই। আজ না তোর জন্মদিন, আজকের দিন তুই রাগ করে বসে থাকিস, তাহলে আমাদের ভালো লাগবে বল? আর আমার কি ভালো লাগছে ছোটা?
আমার এই জন্মদিনে আমাকে এইভাবে ঘরে একা একা মনমরা হয়ে বসে থাকতে? স্বর্ণালী, এই স্বর্ণালীর জীবনে যেমন তোর সব থেকেই তার আপনজন, তেমনি বর্দা হচ্ছে এই স্বর্ণালীর জীবনে তার সব থেকে বড় আপনজন। সেই বর্দায় যদি আজকের দিনে আমার পাশে এসে না থাকে, তাহলে কি আমার আনন্দ করতে মন চাই রে ছোটদা? হাসবে না, তুমি একদম হাসবে না বৌদি। তুমি জানো বর্দা আমাকে আগের মতো ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে সংবাদপত্রে কাজে এভাবে আজকের দিনে সে বাইরে চলে যেতে পারতো না। কার উপর তুই অভিমান করছিস রে পাগলি? তোর জন্মদিনের কথা হবে, সে কত কিছু না করেছে। এই তুই দেখ না, তুই কে কি খেতে ভালোবাসিস, সে ফটো সে করেছে। ছোটদা, আরে হ্যাঁ, তোর জন্মদিনের কথা বলে সে অন্য কোথাও যায়নি রে বোন। সে তোর জন্মদিনে উপহার দেবার জন্য সুন্দর একটা শাড়ি কিনতে গেছে। কি বলে বৌদি? বর্দা আমার জন্য শাড়ি কিনতে গেছে? শুধু শাড়ি কিনতে যায়নি রে পাগলি, সেই সঙ্গে তোর এই জন্মদিনের আমন্ত্রণ জানাতে গেছে তোরাই মনের মানুষ স্বরূপকে। ছোটদা, এই শোন শোন, আমিও যাই, পাড়া প্রতিবেশীদের নেমন্তন্ন করে আসি। এসে যদি দেখে মানুষটা যে এখনো নেমন্তন্ন করা হয়নি, তাহলে আমার উপর ভীষণ রেগে যাবে। আমি যাই বোন, হ্যাঁ, আমি এক্ষুনি ফিরে আসবো। না বৌদি না, আমার মনের মানুষকে তোমাদের আমন্ত্রণ না করলে চলতো, কারণ তার আমন্ত্রণ আমি অনেকদিন আগে সেরে ফেলেছি। এই তো সেদিন সাগর সৈকতে ঝাউ বনের মাঝে আমি বিক্রি যখন লুকোচুরি খেলছিলাম, তখন আমাকে খুঁজতে না পেয়ে স্বল্প আমাকে খুঁজতে খুঁজতে আমাকে বলেছিল, স্বর্ণালী, স্বর্ণালী, তুমি কোথায়? ওই লুকোচুরি খেলতে খেলতে কোথায় যে হারিয়ে গেলে? ভগবান, এত দেখো আমি স্বর্ণালী ছাড়া পাচ্ছি না কেন? তবে কি স্বর্ণালী হারিয়ে গেল? লোকে সাগরে উত্তাল ঢের মাঝে পড়ে আমার স্বর্ণালী? না, তাই যদি হয় তাহলে ওই উত্তাল ঢের মাঝে ঝাঁপিয়ে পড়ে। না না স্বরূপ, এটা তুমি কি করছিলে স্বরূপ? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমায় খুঁজে নেবে ভাবলাম, তুমি হয়তো পরপারে পৌঁছে গেছো। না গো, আর না। সেই জন্যই তো আমি তোমার কাছে যাওয়ার জন্য। না, তোমাকে ছেড়ে আমি স্বর্গ যাব না, কারণ তুমি পাশে থাকলে সেটা হচ্ছে আমার কাছে স্বর্গ। স্বর্ণালী, তাই তো তোমার হাত ধরে আমি পৌঁছে যাব সেই স্বপ্নের সন্ধানে। স্বর্ণালী, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার।
নয়, সে আমার ভালোবাসা সর্বরে ফোটা প্রথম প্রেমের পারিজাত। তাই তো আমি স্বরূপকে সারা জীবন আমার হৃদয়ের মধ্যে সযত্নে আমি তাকে সাজিয়ে রাখবো। তার আগে তোমার ওই যৌবনের মধুটো আমার কামনার কানায় কানায় ভরিয়ে নেব। কে আপনি? আমি এখানকার এমএলএ ভুজঙ্গনা, মানে সব। তবে আমি দক্ষ কেউটের মতো ছবল মারি না, ওই অজগরের মতো আস্ত কি চাই আপনার? তোমার যৌবনের মৌবনের একটু খেলা করতে চাই। আপনি একটা ভদ্রলোক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের এরকম জঘন্য ভাষায় কথা বলতে আপনার লজ্জা করছে না? করছে তো, তুমি আমার হাঁটুর বয়সী, আর তোমার সামনে এসব কথা বলতে আমার ভীষণ লজ্জা করছে। আর তার জন্যই তো কথা না বলে আমার ওই ইচ্ছেগুলো আমি কাজেই প্রকাশ করতে চাই। খবর তো বলছে আমার দিকে আর এক পা কেউ আসবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান, বলছি, বাড়ি থেকে বেরিয়ে যান। চুপ কর শয়তানি। তোর ওই আদর্শবান দাদা ওই তার লেখা ভোকা অস্ত্র দিয়ে মান সম্মানকে বলি দিতে চেয়েছে, আর তার এই প্রতিশোধ নিতে আজ আমি তোর নারী কথা বলবো। এই ঘরে শুধু আর রিপোর্টার বিপ্লব মুখার্জি, তোমার জন্য আজ আমি একটা নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। কাল তোমার সংবাদপত্রের প্রথম পাতায় লেখা হবে তোমার বোনের উপর এক পাশবিক বলাৎকারের রিপোর্ট। একই দেশজনের দিকে এগিয়ে আসছে। ভেরি গুড। এই ভুজঙ্গনাগের সমস্ত পাপ রোধ করতে এগিয়ে আসছে তোর ওই ভালোবাসার রাজকুমার। তোর উপর এতক্ষণ যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র দায়ী থাকবে তোর প্রেমিক স্বরূপ। আর এর বাইরে তুই যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে গুলি করে আমি ভুজঙ্গ মানে তবে আমি গোত্র কেউ মারি না। ওই ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি এই কি নিষ্ঠুর খেলা খেললে ঠাকুর? এখন এই কলঙ্ক আমি কোথায় লুকোবো? এই কলঙ্কের কথা আমি কাকে বলবো? কেমন করে আমি স্বরূপকে বলবো? হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও স্বর্ণালী, তোমার জন্মদিনে আমার ছোট্ট প্রীতি উপহার। না, আমাকে তুমি ছেড়ো না স্বরূপ, আমাকে তুমি ছেড়ো না। এ কি সোনালি, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর যেন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ সোনালি? না না, আমি ঠিক আছি। তুমি তুমি এখান থেকে চলে যাও স্বরূপ, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কেন সোনালি? তুমি নিজেই আমার তোমার জন্মদিনে আমায় আমন্ত্রণ করেছিলে, তাহলে আমার উপহার গ্রহণ না করে তুমি আমায় চলে যেতে বলছো? আমি জানি না স্বরূপ, শুধু আমি তোমার সামনে হাত জোড় করে বলছি তুমি এখান থেকে চলে যাও, নকিলে এক্ষুনি হয়তো দাদা এসে আমাকে জিজ্ঞেস করবে। স্বর্ণালী, দেখ তো বোন, এই শাড়িটা কেমন হয়েছে? দাদা, কি হলো রে বোন, এভাবে থমকে দাঁড়িয়ে গেলে কেন? মনে হচ্ছে তোর মনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে।
আয় বোন, কাছে আয়। দাদা দাদা বলে আগের মতো তুই আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়, আর আমি আমার দুহাত দিয়ে তোর বেদনার সব অশ্রুটুকে মুছিয়ে দেবো। না না দাদা, এই হতভাগিনী কলঙ্কিত দেহকে তুমি স্পর্শ করো না দাদা। কি বললি সোনালি তুই? এক চারুর লালসা থামার আগেতে আজ আমার নারীত্ব খুন হয়ে গেছে দাদা। তাই তো তোমার আদরের বোন স্বর্ণালী আজ কলঙ্কিত। কি বললে স্বর্ণালী তুমি? না না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুমি আমাকে ভালোবাসা অস্বীকার করার জন্য তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে নাটক বানাতে চাইছো। হে আমি কিছুতেই মানবো না, কিছুতেই না। এই শোনাই, বল না বল, বল তুই যা বলে সব মিথ্যে। চেয়ে দেখ এই মানুষটার মুখের দিকে, তোর এই কথা শুনে এই মানুষটা কেমন বোবা হয়ে গেছে। তুই শুধু একটিবার মিথ্যে করে বল, তুই যা বললি সব মিথ্যে। মিথ্যা মিথ্যে নয় বৌদি, সব সত্যি সত্যি। বাহ, চমৎকার! ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো এ দেশের শিক্ষিত অভিবাসী জনগণ, আর কতকাল তোমরা এমন বর্বরতার নীরব সাক্ষী হয়ে থাকতে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে কি পারতে এমনি ভাবে প্রতিবাদের নীরবতার শ্মশানে পড়ে থাকতে? আমরা কোন সমাজে বাস করছি যেখানে বাড়ির মধ্যে মা বোনেদের সম্ভ্রম ভুলণ্ঠিত হয়? এ কেমন সভ্য সমাজ, এ কেমন? একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। বলো স্বর্ণালী, বলো কে সে জানোয়ার যে তোমার নিষ্কলঙ্ক তোমরা জন্মে দিয়েছে কলঙ্কের কালি? আমি তার এই বুকের রক্ত দিয়ে তোমার কলঙ্ক সব মুছে দেবো। ওই হারামজাদে, তোর উপর তখন যে কিছু ঘটেছে তার জন্য একমাত্র দায়ী থাকবে তোর প্রেমিক স্বরূপ। আর এর বাইরে তুই যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে গুলি করে। বলো স্বর্ণালী, চুপ করে থেকো না, বলো কে তোমার সর্বনাশ করেছে? বল, বল কে সে শয়তান, তুই বল কে সে শয়তান। কি বললে স্বর্ণালী? আমি তোমাকে তুমি 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 আমার স্বর্ণতার সুযোগ নিয়ে তুমি আমাকে। চুপ করো স্বর্ণালী, তুমি চুপ করো। তোমার মিথ্যের ঘরে আমার সত্যের পৃথিবীটাই ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাচ্ছে। মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মতো মধুর সম্পর্ক। এই কাজ তুমি কেন করলে ভাই? আমরা তো তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়ে তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কেন কেন তুমি স্বর্ণালীর এত বড় সর্বনাশ করলে? কেন? আপনারা বিশ্বাস করুন বৌদি, এ কাজ আমি করিনি। যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি কি তার কোনো ক্ষতি করতে পারি বৌদি? চুপ কর লম্পট! মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে সাধু সাজতে চাইছিস শয়তান? তাহলে শয়তান না, আমার বোনের সর্বনাশ করে তুই রেহাই পাবি না। চলে যেতে দাও, চলে যেতে দাও ওকে। না, ওকে আমি ছাড়বো না, ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই দিন দাদা, তাই দিন, আপনি আমাকে পুলিশে তুলে দিন। স্বর্ণালী, তুমি নীরব কেন? যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও। স্বর্ণালী, তুমি নিজের হাতে শাস্তি দাও। আমার তোমার মনে তীব্র জ্বালা মেরেতে তুমি লাথি মারো স্বর্ণালী, লাথি মারো। স্বর্ণালী, যে তোমাকে নিঃস্বার্থভাবে অন্ধের মতো ভালোবেসে মহা অপরাধ করেছিল, এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত। স্বর্ণালী, একমাত্র শাস্তি হওয়া উচিত। চলে আয় লম্পট! যাচ্ছি দাদা, যাচ্ছি। আজ আমি আর কোনো প্রতিবাদ করবো না, আমার দুর্ভাগ্যকে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানলেও তুমি ভালো করে জানো আমি কতখানি অপরাধী। সেই অপরাধের সাজা নিতে আমি আইনের কাঠগড়ায় চললাম। তোমার বুক ভরা দীর্ঘশ্বাস হোক আমার চলার পথের পথেও, আর তোমার অভিশাপ হোক আমার একমাত্র সঙ্গী।
আর তোমার তিরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়ে তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। স্বর্ণালী মুখার্জির উপর পাশবিক বলাৎকার করার অপরাধে আসামি স্বরূপ সান্যালকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুসারে ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। পুলিশের চাকরি করার চেয়ে মেথরের চাকরি করা ঢের ভালো। আগে লাঠিধারী পুলিশ দেখলে পাবলিক ভয়ে প্যান্টে পেচ্ছাপ করে দিত, আর এখন বন্দুকধারী পুলিশ দিকেও পাবলিক ধরে ধরে পেটাচ্ছে। কি দুর্দিন এলো রে ভাই! পুলিশের চাকরি করে বলে মেয়ের বাবা আমাদের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছে না। প্রেম করে যে বিয়ে করবো তারও উপায় নেই। সারা প্রেম করাটাই তো শিখিনি। গুন্ডা বদমাইদের খিস্তি দিতে দিতে প্রেমের খিস্তিটাই ভুলে শুনেছি কি নাকি প্রেম করতে গেলে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, এমনকি ২-৪টে প্রেমের গান টানও গাইতে হয়। দরকার হলে নটরাজের মতো তা ধই করে নি। তবু আজ আমি কারো না কারো সাথে প্রেম করে, কিন্তু কি গান আমি গাইবো শালা, আমি কিছু জানিনি। ও মনে পড়েছে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি চাই, তোমায় আমি ভালোবাসি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি চাই, তোমায় আমি ভালোবাসি। ওরে ওরে বাবা! খুব সুন্দর সুন্দর বেল ফুল জুঁই ফুলের মালা আছে, আর দিদি ভাই দাদা ভাইদের জন্য খুব সুন্দর সুন্দর রক্ত গোলাপ আছে। এই গোলাপ দিয়ে আলাপ করলে একেবারে কাছের মানুষ মনের মানুষ হয়ে যায় গো। তাহলে ওই রক্ত গোলাপে আমায় একটা দাও না মাইরে, আমি ওটা দিয়ে তোমার সাথে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হও কিনা। তোমার মনের মানুষ তোমার বয়ে গেছে, ফুল নেবে তো 10 টাকা দাও। এই হারামজাদি, তোর সাহস তো কম নয়। পুলিশ সবার কাছে টাকা নেই, আর তুই কিনা পুলিশের কাছে টাকা চাইছু? যাবো শালিকে তুলে নিয়ে যায় লোকাবে। এরে ভুল করে পুলিশের মেজাজ বেরিয়ে গেল। খুব আবদার না? এটা কি মগের মুলুক পেয়েছো যে বিনা পয়সায় ফুল দেয়নি বলে আমাকে সোজা করে লকআপে ভরে দেবে? আরে 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 রাগ করছো কেন ডার্লিং? এ তো আর সে লোকাপ নয়, এ হলো আমার হৃদয়ের লোকাপ। এই লোকাপে তোমাকে আমি সারা জীবন কয়েদি করে রাখবো। সারা হাবিলদারের বড় প্রেমের রসে কেমন গাথা তাল ঠুকে দেখি বলে, ও হাবিলদার সাহেব, তোমাকে আর আমার হাতে গোলাপ দিয়ে মনের মানুষ করতে হবে না। ওরে 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 ওরে, তোমাকে গোলাপ দিয়ে মনের মানুষ করে নিলাম। ওরে 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 বাবা রে, আমি নাচবো না গাইবো রে, আমি ফুল নেবো না। এই ফুল ওরে ওরে
আজকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। সারা নিন্দুকেরা বলে আমরা নাকি কলিদের মনে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই। দেখলে তো একদিনের মধ্যে আমি প্রেম থেকে শুরু করে আমার বিয়ে পর্যন্ত পাক্কা করে ফেললাম। আসি কেমন? বাই। আসি। এই ফোন করবেন, ফোন করবেন। সালা এর একেবারে প্রেমের রসিক কথা কথা করছে। সালা তোর মতো শকুনকে বিয়ে করেছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া অনেক ভালো। तू मरिए गेले ए शेर खान बदला कैसे ली मेरे छुगरी? हाँ बदला, तू साली बहुत खेल खेलियाছিস और रिपोर्टर के साथ मिलकर हमारे नामे उल्टा सीधा रिपोर्ट लिखियाছিস। आज আমি তোর ऐसा रिपोर्ट बनाबे कि सारे दुनिया बिल्कुल ताज्जुब बनिए जाবে। সারা দুনিয়ার মানুষ যখন মশালের আগুন নিয়ে তোর দিকে ছুটে আসবে সেই মশালের আগুনে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তার আগে ওদের এই খুন দিয়ে ও আগামী নিভিয়ে দেবে রে সালে। दोस्तों, तुम लोग द्रौपदी का वस्त्र हरण सुनिए लेकिन कभी आंखों से देखा नहीं। আমি आज ये आधुनिक द्रौपदी का वस्त्र हरण कर तुम सब लोग आँख खोल के देखो। कोई नहीं मेरी जैसी द्रौपदी का रक्षा करने कोई किसान जी नहीं আছে তোর মতো কলি দুঃশাসনের হাত থেকে কলি দ্রৌপদীকে রক্ষা করতে ওই কৃষ্ণ না থাক, এই শক্তিমান আছে, শক্তিমান। শক্তিমান যেখানে সবলের অন্যায় অত্যাচারে দুর্বলের দু চোখে বেদনার অশ্রু ঝরবে, গরিবের মুখের হাসি কেড়ে নিয়ে ধনগর্বীয় মানুষের দল স্বার্থের বুনিয়াদ করতে চাইবে, আর যেখানে তোর মতো পশুদের লালত হত্যাবাই বন্দী অসহায় নারীত্ব সর্বহারার আশঙ্কায় মারবে, সেখানে উল্টার মানুষ হয়ে আসবে ধনীর কৃষিকা, শয়তানের পুত্র, আর ধর্ম জানোয়ারের চোখ। এই শক্তিমান অনেক মানুষের চোখে জল ঝরিয়েছে, অনেক নারীর অনেক ক্ষতি করেছে। ওই জানোয়ারটাকে এবার শেষ করে দাও, ওকে মেরে ফেলো। দেব ফুলবালি দেব এই অভিশপ্ত সমাজ থেকে, এইসব রাহুদের কাছ থেকে রক্ষা করতে, অন্যায় অবিচার আর বেবিচারের মানুষদের আর্ত মানুষদের রক্ষা করতে আজকের এই শরীর অভিশক্তিমানের জন্ম। তাই অসহায় মানুষের চোখে আর বিন্দু অস্ত্র ঝরলে সে স্বর্গের ভগবান হলেও এই শক্তিমানের হাত থেকে রেহাই পাবে না। अल्लाह कसम, ये शेर खान का हाथों से तू आज जिंदा वापस जेते पारबी ना। मौत के लिए तू तैयार हो जा शक्तिमान। होगा, होगा। কে গায় ওই পাগল কোরা গায় এ ডাক আমি সামনে भी बहुत बार শুনিয়েছি, बहुत प्यारा है डाक, लेकिन ये कौन আছে? होगा, होगा। তুমি আমি যে সর্বহারা এই হতভাগ্য বাবা গো, বাবা বাবা। আজ আমি সর্বহারা পথের ভিখারি গো, পথের ভিখারি। এই জড় সমুদ্রে বিশাল অতল ঘরে আমার স্নেহের মুক্ত দুটো হারিয়ে গেছে গো, মুক্ত দুটো হারিয়ে গেছে। তাই তো আমি 22 বছর ধরে তন্ড করে খুঁজছি গো, তন্ড করে খুঁজছি। তোমার কি হারিয়ে গেছে পাগল বাবা?
আমার আমার হাসি খুশি ভরা সোনার সংসার ও স্ত্রী পুত্র পরিবার আর আর আমার আমার দুই খোকা হে গো হে বাবু মশাইরা হে 22 বছর আগে 27 ফাল্গুনের অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় হারিয়ে গেছে আমার সেই 7 রাজার ধন তুই মানিক 27 ফাল্গুন হে গো হে মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো না জানে তারা কোথায় কিভাবে বেঁচে আছে হয়তো তাদেরকে আর আদর করে কাছে টানবে না সেও শীতল চুম্বন দিয়ে ঘুম পাড়ানি গান গিয়ে কেউ হয়তো তাদেরকে আর রাত জাগা চোখে শান্তির ঘুম আনবে না নারী নারী বাছারা না আর আমি তোদেরকে স্নেহের কাঙ্গাল হয়ে পথে পথে ঘুরতে দেব না রে পথে পথে ঘুরতে দেব না আমি তোদের সব মায়ের অভাব পূর্ণ করে দেব রে খোকা সব অভাব পূর্ণ করে দেব तुम चुप करो तुम्हारा वो प्यारा डाक हमारे पत्थर की दिल को फेंके गुड़िया दिखे छुपा हुआ जो हमें दिल माँ का प्यार पार आसाई मोचड़ दिए उठছে আমার নতুন করে মালুম পড়ছে কে আমি মা হারা এক বদনসিব আমারা তোরও বুঝি মা মারা গেছে আর তোর বাবাও হারিয়ে গেছে হে রে হে খোকা नहीं हमारे पिताजी तो सचमुच हारिए गए अभी बहुत खुश होता हूँ पागला बाबा क्योंकि वो बेइंसान पिताजी আমাকে সন্তান की दुनिया में पाप की तूफान বানিয়েছে इसलिए আমার মা আমাকে ছড়িয়ে बहुत दूर भेगे গেছে और আমার पिताजी आज আমার কাছে जिंदा रहने से भी आज मुर्दा पागला बाबा जिंदा रहने से भी आज मुर्दा যাসনে বাবা যাসনে একটু দাঁড়া তোকে তোকে আমি একটু ভালো করে দেখব আরো ভালো করে চেনার চেষ্টা করব কেন রে কেন তুই মাহারাই এক বদনেশির সন্তান কেন রে তোর বাবা আজ বেঁচে থেকেও মৃত আমি তোর মজি খুঁজে দেখব আমার হারিয়ে যাওয়া দুই পুরুষ মানিকের একটা মানিককে খোকা খোকা যেও না পাগলা বাবা যেও না তুমি ফিরে এসো তোমার ওই কাতর কণ্ঠস্বর যেন আমার কত চেনা চেনা লাগছে তোমার ওই কণ্ঠের মায়াবী খোকা ডাক যেন আমায় মরিচিকার মতো হাতছানি দিয়ে ডাকছে বলে যাও পাগলা বাবা কে তুমি কি তোমার পরিচয় আর কারাবা তোমার হারিয়ে যাওয়া খোকা কারাবা তোমার হারিয়ে যাওয়া খোকা শক্তিমান তুমি ওই পাগলা বাবার প্রলাপ শুনে এমন ভাবে উত্তেজিত হয়ে পড়লে কেন গোলাপ নয় ফুলবাড়ি গোলাপ নয় আমার মনে হয় পাগলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে লুকিয়েছে কোনো এক রক্তমাখা লুপ্ত ইতিহাস যে ইতিহাসের নির্মম অতীতকে টেনে বার করতে আজকের এই শক্তিমানের জন্ম তবে কি তুমি সেদিনের 27 ফাল্গুনের কোনো নীরব সাক্ষী সেটা সময় বলবে ফুলবাড়ি তুমি এখন যাও আর তোমার কোনো ভয় নেই কারণ এই শক্তিমানের পড়ছে শের খানের ভিতরে জীবন্ত শয়তানটা শেষ হয়ে গেছে তাই সে আর কারো কোনো ক্ষতি করবে না তুমি যেতে পারো কিন্তু কোথায় যাব কে আছে আমার শক্তিমান কেন তোমার আত্মীয় স্বজন তোমার বাবা মা আমার একদিন সবই ছিল কিন্তু আজ আমার আর কেউ নেই জানো শক্তিমান কেউ নেই মানে আমার ছোটবেলায় অনেক ছোটবেলায় আমার মা মারা গেছেন আর আমার বাবা ছিল ভুজঙ্গ নাগের কারখানার শ্রমিক কিন্তু ভুজঙ্গ নাগ শ্রমিকদের ঠিক মতো
অন্য দিনে না দেওয়ায় আমার বাবা তার প্রতিবাদ করেছিল, আর সেই অপরাধে ওই শয়তান ভুজঙ্গ নাগ আমার বাবাকে তার রোগ লাগে খুন করে ফেলে। আর তুমি? আমি আমি এই বস্তিতে কোনো রকম ফুল বিক্রি করে বেঁচে আছি। তুমি তুমি জানো ওই গুন্ডাগুলো সবসময় আমার উপর নজর রাখে, যদি আমার কিছু হয়ে যায়। না ফুলবালি না, এই শক্তিমান বেঁচে থাকতে আর এই পলাশডাঙ্গার বুকে কোনো নারীর কেউ সম্মানহানি করতে পারবে না। শক্তিমান, তুমি যে আমার মনে বড় ভয় হয় শক্তিমান। তুমি আমার সাথে যাবে আমার বস্তিতে? না ফুলবালি না, তবে বিপদের তুফান উঠলে শক্তিমান যথা সময় হাজির হয়ে সেই তুফানের মোকাবিলা করবে। শক্তিমান তার কর্তব্যের কারাগারে নিজের বিবেককে বন্দী রেখেছে, তাই সে আর কারো বন্ধনে বাঁধা থাকবে না। একটু দাঁড়াও শক্তিমান। এই অভাগিনী ফুলবালি ঝিমলি তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এই সামান্য রক্ত গোলাপ দিয়ে সে তোমাকে জানাচ্ছে সুস্বাগতম। ফুলবালি তুমি? হ্যাঁ, দাঁড়াও, তোমাকে যে আমার অনেক কথা বলার ছিল, তুমি শুনবে শক্তিমান? আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ওই কণ্ঠ। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ওই কণ্ঠ। ধরে চলব যেতে বন্ধুর পথ, ধরে চলব যেতে বন্ধুর পথ, ধরে নিয়ে চলো না। আমি কাল থেকে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ও কণ্ঠ। হাত ধরে চলব যেতে বন্ধুর পথ, হাত ধরে চলব যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি ও কণ্ঠ। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। भालोबासा, प्यार, मोहब्बत नहीं, वो साली साहब नाम शेर खान को प्यार के चक्कर में फंसाते जाए। मेरा शेर का दिमाग को मोहब्बत के दरिया में फंसाते चाहिए। कभी नहीं, उसके पहले वो शबनम को हम शादी करवे पिताजी, सच्चा इंसान बनिए, शबनम के लिए एक प्यार का घर बनावे। क्या बोला बेटा? तू इंसान बन बे, प्यार का घर बसावे। क्यों पिताजी, शेर खान शैतान बोले कि इंसान बनते पारबे ना? अरे बेटा, आज की दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है। सारे दुनिया तेरे नाम के ऊपर गुंडागर्दी का स्टैम्प लगी दिए छे। तू इंसान बनते चाहे, ये दुनिया वाले तुझे झूठा समझ बे, ये अंधा समाज तोड़ दिखे नफरत का पेजार छुड़े मारवे। वही नफरत के सामने हमारा इंसानियत दिल एक सच्चाई का दुनिया बना बे पिताजी। लेकिन तू खाबी की रे बेटा? खूनी गुंडा होने के नाते कोई आदमी तुझे नौकरी दिवे ना, भूखा पेड़ में कोई भी आदमी 1 रुपया भीख भी दिवे ना रे बेटा। पिताजी, मेरा बात सुन बेटा,
ये दुनिया सिर्फ चाकू और पिस्तौल के ऊपर चलता है। आज के दुनिया में तू 1 रुपया भीख मांग ले, कोई साला भीख दिवे ना, लेकिन उसका सामने चाकू पिस्तौल धर ले, वो साला डर से पूरा पॉकेट खाली करे तोर हाथे धरिए देवे। आज का दुनिया सिर्फ चाकू और पिस्तौल के ऊपर चलता है रे बेटा। लेकिन ये शेर खान और कभी चाकू पिस्तौल धरबे ना पिताजी। तो मेरा जवान का क्या होगा? वो शक्तिमान को घायल करने के लिए हम इसे 10,000 रुपया एडवांस लिए थी। और रुपया वापस दे दीजिए, और शैतान के साथ और कोई काम हमें करबे ना। क्या बोला बेटा? तू हमारा बात सुन में ना। अरे बेटा, ये रोमान उस्ताद अपने को भूखा रखे 22 साल से तो पाल पोस करके बड़ा करे छे। एक কথা তুই বেয়াদ হয়ে গেলি। বেয়াদ হয়নি পিতাজি, তুমি শুধু আমাকে পাল পোষ করিয়েছো, लेकिन कभी अब्बा जानेर प्यार दाओनी। शेर बेटा, दुनिया का कोई भी पिताजी को तुम देखेছো जो छोटा उम्र में अपने बेटे के हाथ किताब और कलम तुले ना दिए चाकू और पिस्तौल धरिए दिएছে? शेर बेटा, কেন পিতাজি কেন? কেন তুমি अपने बेटे को शैतान की माफी को बड़ा कर ले? কেন अपने शेर बेटा को स्कूले भेजिले ना? তুমি রহমান উস্তাদের নিজের বেটা নাও বলে। সেলিম, क्या बोला सलीम? हम ये रोहमान उस्ताद का अपना बेटा? झूठ बेटा, ये छोकरा बिल्कुल झूठ বলছে। না ঝুল নয়, আমার আব্বা যেন আমাকে সব কিছু বলেছে, কারণ সে একদিন তোমার সাথে ছিল, তোমার প্রত্যেকটি কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বা জান, সে আমাকে বলেছে কি বলেছে সেলিম? তোমার জীবনের আসল ইতিহাস। हमारे জীবনের असली इतिहास? হ্যাঁ স্যার ভাই। ए छोकरा, ভালো চাস তো তেরা জবান বাংলা। না, এই বস্তি সবাই জানে যে সে তোমার নিজের বেটা না, কিন্তু ওর চাকুর ভয়ে সবাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে স্যার গান और एक बात भी झूठ बोलेगा तो मैं तेरा जवान काट लूंगा। हाँ। और याद रखना शेर, तू हमारा अपना बेटा আছে, तुझे हम 22 साल से पाल पोस করে বড় করেছি। এই ছোকরা ঝুটা बात को सच মনে করে ए রহমান ওস্তাদ के साथ गद्दारी করবি তো तेरा अंजाम बहुत खतरनाक হবে। हाँ। পিতাজি, সেলিম তুই ঠিক জানিস তো আমি ওই রহমান উস্তাদের अपना বেটা না আছে? আমার আব্বা জান তোর মিথ্যা বলেন স্যার ভাই, আমি বলছি তুমি রহমান ওস্তাদের বেটা নও। তো আমি কোন আছে? কোথায় আছে আমার असली अब्बा जान? হে আমার আম্মি জান, কোথায় আমার असली ঘর? হে আল্লাহ, तू बता दे আমি কোন আছে? আমি কোন? तू ठीक বলেছিস সেলিম, ও রহমান উস্তাদ আমার अपनी अब्बा जान না আছে। इसीलिए हमारे जख्मी दिल अब्बा जान का प्यार चाहिए। और रहमान उस्ताद हमारे दिखे दारू का बोतल ले गए तो रुपया का रुमाल दिए हमारे दिलेर सब दुख दर्द ढाकिए रखतो। और रहमान उस्ताद हमारे कोई ना छे सेलिम, और रहमान उस्ताद हमारे कोई ना छे। लेकिन उस्ताद तो हमारे 22 साल से पाल पोस करके बड़ा करे छे, इस दुनिया में जीने का सहारा दिए छे, तो उस्ताद को हम कैसे इनकार? नहीं, या अल्लाह तू मुझे सच्चाई का रास्ता दिखा दे। अल्लाह तू मुझे सच्चाई का रास्ता दिखा दे। আমি রাস্তা দেখাবো, নতুন জীবন গড়ার রাস্তা। নতুন জীবন? হ্যাঁ স্যার ভাই, আমার দিদি তোমার বড্ড ভালোবাসে, আজও সে তোমার পথ চেয়ে বসে আছে। क्या बोला सलीम? तेरा दीदी शबनम আমাকে प्यार करे? হ্যাঁ স্যার ভাই, আমার দিদি তার প্যার দিয়ে তোমার দিলে সব দুঃখ দর্দ ভুলে দেবে। আমার দিদির মহব্বত তোমার দেখাবে এক রঙিন দুনিয়া। ये मुर्दा दिले कोई प्यार मोहब्बत ना छे सलीम। আচ্ছা স্যার ভাই, তোমার উপরটা পাথরের মতো কঠিন হলো, ভিতরটা যে কতখানি নরম আমার দিদিটা ঠিক চিনে ফেলেছে। তাই তো সে তার প্যার পাশার পহর গুনছে। सलीम তাই বলছি স্যার ভাই, তুমি তোমার এই পুরনো জীবনকে ভুলে আমার দিদির হাত ধরে একটা নতুন জীবন গড়ে এসো স্যার ভাই, একটা নতুন জীবন।
রিপোর্টার বিপ্লব মুখার্জির শান্তির সংসারে এখন আমি বিষ ঢেলে চলেছি। এই বিষের জ্বালায় পুরো ফ্যামিলিটাই জ্বলছে। আর রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে। আরে অহংকার ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল তার আদর্শ হারিয়ে জেল খাচ্ছে। আর রিপোর্টারের সেই কচি বুনটা মুখ থুবড়ে পড়ে আছে। আমার চলার পথের কয়েকটা বাধা আমি এক তুড়িতে উড়িয়ে দিয়েছি। আবার শের খানকে দিয়ে শক্তিমানকে শেষ করতে পারলে नहीं मालिक, शेर खान আপনার और कोई काम করবে না। তুই কি আবার কায়দা করে শের খানের রেট বাড়াতে এসেছিস? মালিক, দেবো 20-25 এমনকি 50,000 লাগে তো আমি দিতে রাজি আছি। আর যেমন করে হোক ওই শক্তিমানকে শেষ করতেই চাই। আর শক্তিমান আমার চলার পথের একমাত্র বাধা। মালিক আমার বাত তো শোনেন। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই ওই শক্তিমানের মৃত্যু সংবাদ। বল কত টাকা চাই তোর? 25, 50, 1 লাখ? लाखों रुपया दिले भी वो शेर खान काम করবে না मालिक। एक बस्ती वाली लड़की शेर खान दिमाग बिगड़े दिए छे। शेर खान वो लड़की के साथ प्यार का घर बसाবে, शादी করে इंसान बनবে। মিথ্যা কথা। কাল শেরখান শক্তিমানের কাছে মার খেয়ে এসেছে বলে আজ তুমি মিথ্যে এই কাহিনী শোনাতে এসেছো? झूठ बात मत बोलना मैम साहब। शेर खान शेर আছে। শের কি শিয়াল সেটা কালই প্রমাণ হয়ে গেছে। এই তুই কি বলছিস সেটা? ঠিক বলছি না শোনা? কাল যদি একটা পাগলা সে নাম আছে তো তাহলে শক্তিমানের পরিবর্তে কাল হয়তো শেরখান নামটাই পৃথিবী থেকে মুছে যেত। হে আমি কি শুনছি রহমান? যাকে তুই এতকাল তার বেটার পরিচয় মানুষ করলি আর তার ক্ষমতা এতই তুচ্ছ। কে আমার টাকা ফিরিয়ে দে। रुपया वापस करो रहमान उस्ताद। अपने बाप को छोटा करो ना मालिक। मैं खुद ही शक्तिमान को पकड़ावे। শের খান যার কাছে শক্তির মোকাবিলায় হেরে যায় আর এই বয়সে তুই কিনা তার সাথে লড়তে চাইছিস। उमर है रहमान उस्ताद को कायर नहीं बनाया मालिक। ये बुड्ढा हड्डी में रहमान उस्ताद भेलकी লাগিয়ে দিতে পারে। आप मौत सोचें मालिक। वो शक्तिमान को हमें রহমান, আমি শের খানের কোথায় টাকা দিয়েছি আর তাই শের খানের হাতে আমি কাজ দেখতে চাই। ওই দ্বিতীয়বার শক্তিমানের শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত পারিশ্রমিক দিতে হবে রহমান? ওকে রাজি করাতেই হবে। लेकिन शेर खान और हमारा बात सुनबे ना मालिक। নিজের ছেলে তোমার কথা শুনবে না? मेरा अपना बेटा होले तो वो शेर खान हमारा बात जरूर सुनते मेरे मैम साहब। लेकिन वो साला शेर खान तो কি বললি রহমান? শের খান তো নিজের বেটা নয়, ও শের খান। गलती हो गए मालिक। वो शेर खान को हम जरूर समझावे। Shut up! और क्या हुई शेर खान? আর কি ওর আসল পরিচয়? कुछ नहीं मालिक, हमें अल्लाह का नाम लिए बोलছি। वो शेर खान मेरा अपना बेटा है, मैं ही उसका असली पिताजी। आप मौत सोचें मालिक। शेर खान को हम जरूर समझावे। आपका काम हमें जरूर करावे मालिक, जरूर करावे। রহমান ওস্তাদ বোধহয় কিছু গোপন করে গেল, তাই না দাদা শোনা? কিন্তু কি এমন গোপন করতে পারে? আর শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে ওই শের খান? আর কেনই বা ওই নিজের বেটার পরিচয় শের খানকে মানুষ করেছে? আবার একটা দুশ্চিন্তা আমার ব্রেনে জমা হচ্ছে। শুধু তোমার ব্রেনে নয় দাদা শোনা, আজকাল এমন দুশ্চিন্তা আমার ব্রেনেও ঘোরাফেরা করে। আরে তোর আবার কিসের দুশ্চিন্তা? তুই হলে এমএলএ ভুজঙ্গনাগের একমাত্র বোন। খাবি, ঘুরবি, মজ মজলিস করবি আর যেভাবে চাস
সেইভাবে লাইফটাকে এনজয় করবি। তাই তো চেয়েছিলাম দাদা সোনা, আমি চেয়েছিলাম স্বরূপ ও স্বর্ণালীর লাইফে তুমি এমন একটা গেম খেলবে যার ফলে স্বরূপ স্বর্ণালীর লাইফ থেকে ছিটকে বেরিয়ে আসতে বাধ্য হয়। তারপর আমি সেফ সাইড গেম খেলে আমি স্বরূপকে জিতে নেব। তারপর ওকে তিল তিল করে শেষ করে আমার যোগ্য অপমানের প্রতিশোধ নেব। আর সেই গেমটাও তো আমিও খেলতে চেয়েছিলাম সিস্টার। স্বরূপ যে এইভাবে অফসাইডে ঢুকে ফাউল করে বসবে তা কে জানতো। আর যাই হোক, এই চ্যাপ্টারটা এবার আমি ক্লোজ করতে চাই, কারণ এখন আমার এক সিরিয়াস চ্যাপ্টার ব্রেন খারাপ। সিরিয়াস চ্যাপ্টার মানে? আই ফান্ডস থেকে আমার এক বিজনেস পার্টনার আসছে, আর তাকে যদি খুশি করা যায় তাহলে সে হয়তো আমাকে পার্টনার হিসাবেও এই মুহূর্তেই, কিন্তু তাকে আপ্যায়ন করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো টেনশনের কি আছে? আমি তো আসি নাকি? হ্যাঁ, আমি। তুই কি বলছিস বোন? আমার বোন হয়ে কিনা? আরে দাদা, তাতে কি হয়েছে? শুধু তুমিই জানো আমি তোমার বোন, উনি তো জানছেন না। তার চেয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। তোমার গেস্টকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। আমি তো ঠিক এটাই চেয়েছিলাম। সোজাসুজি রাজি না হলো তোকে আমি উল্টো করে। কি ভাবছো বাবা সোনা? না মানে ভাবছিলাম সত্যি কি কাজটা তুই পারবি? আচ্ছা, বিশ্বাস করতে পারছো না তো? তাহলে তুমি দেখো আমি তাহলে কি করি। এমন করে তোমার সেই ফ্রান্সের বিজনেসম্যানকে বশ করি। সেটা Don't mind that, সোনা। তুমি মনে করো তুমি সেই ফ্রান্সের বিজনেসম্যান, আর আমি সেই ফ্রান্সের বিজনেসম্যানের একমাত্র এনজয় পার্টনার মিস শ্বেতা। আপনার বাড়ির পরিবর্তে কোন 5 স্টার হোটেলে ঢুকে পড়লাম নাকি? না মিস্টার রায়, এটা 5 স্টার হোটেল নয়, এটা আমারই বাড়ি। আপনার সব কিছুতে রাজকীয় ব্যাপার। বাড়িতে বসে এমন সুন্দরী মেয়ে ছেলে আমদানি করে আপনাকেই মানা। কি বললেন? তাই মালটার জন্য কত রেট রেখেছেন স্যার? পারলে মালটাকে আমিও একদিনের জন্য। আমি কোনো মালটার নয়, আমি উনারই একমাত্র বোন। ইডিয়েট একটা। সব মেয়েকেই তো মাল বলে জানি, তা কোন মালটা কার বোন সেটা জানবো কি করে স্যার, তাই না? থামুন, চুল্লু খেয়ে উল্লু হয়ে এসব আজে বাজে কথা বলছেন। কতবার বলেছি এসব চুল্লু টুল্লু খাবেন না। খেতাম না স্যার, এই আপনার মাথা ছুঁয়ে বলছি আমি চুল্লু খেতাম। এই যেদিন পাইকারি হারে কতকগুলো মাতাল মারা গেল, আর সরকার তাদের ক্ষতিপূরণ বাবদ 2 লাখ টাকা দিল, সেই দিন থেকে আমি লাইফটাকে ইনশিওর করার জন্য চুল্লু খেতে শুরু করলাম। আরে চুল্লু খেয়ে লাইফ ইন্স্যুরেন্স? ইয়েস, লাইফ ইন্স্যুরেন্স করা মানে তো বছরে বছরে মোটা অঙ্কের পলিসি দিতে হবে, কিন্তু চুল্লু ইন্স্যুরেন্সে কোনো পলিসি প্রিমিয়াম জমা দিতে হবে না স্যার। শুধু চুল্লুকে নেশা করলেই হলো, আর সেই নেশার ঘরে বেঘরে পানটা হারাতে পারলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে নগদ কর করে 2 লাখ টাকা। তবে জিএসটি লাগু হলে রেটটাও বাড়তে পারে স্যার। বাজে কথা বন্ধ করুন। আর কি জন্য এসেছেন? কাছে আসুন, সিক্রেট ব্যাপার কি না ওই ওই শক্তিমানের ব্যাপারে আমি ভাববেন না। ওই শক্তিমানকে পাচে ফেলার আমি এমন একটা আইডিয়া বার করেছি, বলবো না। আমার আইডিয়াকে অ্যাপ্লাই করে শক্তিমানকে আপনারা ধরে ফেল, আর আমার পারিশ্রমিকটা মাঠে মারা যাবে। এটি হচ্ছে না। ওই শক্তিমান পলাশ ডাঙ্গার বুকে আতঙ্ক সৃষ্টি করেছে, আর পুলিশ হিসাবে ওই শক্তিমানকে অ্যারেস্ট করা আপনার কর্তব্য। এখনকার দিনে কে কার কতটুকু কর্তব্য পালন করছে স্যার, এই আপনার কোথায় ধরুন না।
আপনাকে যারা ভোট দিয়ে জেতালো তাদের সারে সর্বনাশ করে আপনার লাইফটাকে পৌষ মাস পাবে। মিস্টার রায়, নইলে ভোটে দাঁড়ানোর আগে যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স 5 লাখ ছিল, এমএলএ হওয়ার পরে সেখানে 5 বছরে 5 কোটি টাকা ছাড়াই কি করে স্যার? আপনার ঘরে কি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে নাকি? shut up! আজকাল কেউ আর ওই জনগণের সেবা করার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে এই নিজেদের পকেট ভরানোর জন্য। ঠিক এরকমই আজকালকার কোন পুলিশ ডিউটি করার জন্য পুলিশের চাকরি করে না স্যার। আপনাদের ওই পকেট ফুটো করে কিছুটা মাল করে বের করে আনাটাই আমাদের ওভার ডিউটি। তাই আপনার ওভার ডিউটির দক্ষিণেটা কত বলতে পারেন? বলবো না। মিস্টার রায়, কি আর বলবো স্যার, এমন একটা প্ল্যান ফেন্দেছি না, ওই শক্তিমান তো বাচ্চা ছেলে, ওর বাপ পর্যন্ত ওই বিবেক দারোগার ফাঁসে মাথা গলিয়ে দেবে। শুধু ওই জম্পেস করে টোপটা সাজাতে পারলে হবে। কিসের তো? বলবো না। এ তো মহা মুশকিলে পড়ে গেল। ওই শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত দিতে হবে? 10,000, 20,000? ওটা তো আমার টোপ সাজাতে শেষ হয়ে যাবে স্যার। কি বললেন? ইয়ে মানে আজকালকার পুলিশেরা তো আপনাদের টাকার জন্যই বড় মানুষ। আপনারা যত টাকা ঘুষ দিয়ে আমাদের মন খুশ করবেন, আমাদের শক্তিও ঠিক তত গুণ বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওই আপনাকে আমি 25,000-এই দেব। আর কালটা যদি না হয়, আমি হলাম এই পলাশডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমি কিনা ওই সামান্য একটা ছিচকে মোস্তানকে শক্তিমানের কানে এই কথাটা আবার পৌঁছবে না তো? মিস্টার রায়, শুনুন স্যার, আমার আইনের এই খাকি উর্দিটা ছুঁড়ে দিব্যি করে বলছি, ওই 3 দিনের মধ্যে যদি আমি শক্তিমানকে ধরতে না পারি, বাকি টাকা আমি আর নেব না। দিন 10,000 টাকা অ্যাডভান্স দিন। বাহ বাহ, চমৎকার! এটাই হলো আজকের সমাজের, সভ্য সমাজের নিদর্শন। এটাই স্বচ্ছ ভারতের বাস্তব চিত্র। এই পাগলাটা আবার কোত্থেকে এলো? পাগলা টাগলা নয় স্যার, ও হলো একটা ভিখারি। আর আজকাল দেখছি ভিখারিরাও দার্শনিকের মতো কথা বলে। বলবেই তো স্যার, বলবেই তো, কারণ এই ভিখারিরাই তো সমাজ দর্শনটাকে ভালো করে জেনেছে। এই দেশের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা তাদের কোটি কোটি টাকা ছুঁই ব্যাংকে পৌঁছে, ও তবু এই দেশের অধিকাংশ মানুষরা পেট ভরে দুবেলা খেতে পায় না। ঠিক বলেছ। বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করতে পারে, আর সেই বিয়েতে লাখ লাখ টাকা তাদের দামি খাবার আমাদের মতো ভিখারিকে না দিয়ে কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই দেশে মানুষের চেয়ে কুকুরের কদর অনেক বেশি গো, অনেক বেশি। তাই তো তোমরা বলতে পারো এই কেমন সভ্য সমাজ, তোমরা বলতে পারো। এখান থেকে নইলে লক্ষ্মী দিলে